31 ডিসেম্বরে সাডেনলি রাত্রিরে ডিসাইড হলো কোথাও যাচ্ছি। এরকম ফগ এক্সপেক্ট করিনি রাস্তায়। জিরো ভিজিবিলিটি, ট্রাকটা আছে বলে আমরা কোনো রকমে এগোতে পাচ্ছি। এখন পারসনাথ ক্রস করছি আমরা। আমাদের মিডওয়ে ব্রেক হচ্ছে, আমার গাড়ি স্পিড 100 নিচে নামছে না। এত বিউটিফুল রাস্তা, গাড়ি পুরো প্যাকড আপ, 3টে সুটকেস পেছনে রয়েছে। এটা হচ্ছে টুকটাক খাওয়ার আইটেম। আর সামনে যে সিনিক বিউটিটা দেখতে পাচ্ছি সেটার একটা ভিউ তোমাদের দেখাই। রাজগীর, বুদ্ধগয়া আর নালন্দার একটা জমজমাট ট্রিপ দেখতে হলে নজর রাখো। ঝুমরি তালাইয়া জায়গাটার নাম হয়তো অনেকেই শুনেছো, যেতে যেতে চোখে পড়লো। এবার আমরা প্রবেশ করলাম কোডারমাথ জঙ্গলে। এত সুন্দর একটা বিউটিফুল সিন, ডে ওয়াইজ ভিডিওতে সব ইনফরমেশন পাবে তোমরা। ডেস্টিনেশন রাজগীরের পাহাড়ের প্রথম দর্শন। হোটেলে এসে ঢুকে গেছি। এটা হচ্ছে হিল ভিউ, পুরো এই পুরো হিল ভিউ। এটা যেটা নিলাম এটা হচ্ছে খাজা। তো ভাবছি নালন্দাটা ঘুরে নিয়ে আজকে। নিজের গাড়িতে ঘোরার সব এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের সাথে। টিচার ফ্যাকাল্টি এখানে বসতো, আর এটা হচ্ছে একটা পুরো ক্লাস। মাঝখানে হতো টিচিং ক্লাসেস, এইখানে অনেক কিছু হতো। এখানে মাটির তলা থেকে সব এইরকম বেরিয়েছিল। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও, ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার ডিজিটাল ক্যানভাসের সব মুভিগুলো দেখার জন্য। এই সেই আগুন জ্বলা ইটের এখনো ছাপ। আমরাই বেরিয়ে গেলাম এখান থেকে। ভগবান মহাবীরের সমাধিস্থল। এই জল মন্দিরের অপোজিট এই মন্দিরটা হচ্ছে অদ্ভুত সুন্দর। আমি এটা আমার মনে পড়ে গেল মাউন্ট আবুতে আমি দেখেছিলাম দিলবারা টেম্পল। এই মন্দিরের বাউন্ডারি ওয়ালগুলো দেখো। রাত্রিরের ডিনার চম্পারন মটন কিলো হিসেবে পাওয়া যায়। যদি প্লেট হিসেবে নিই, 2 পিস মাটন, 5টা রুটি আসবে। নতুন ধরনের টেস্ট, ভালো আছে, খুব স্পাইসি। বিহারের এসে ফার্স্ট টাইম খেলাম, দারুণ টেস্টি। নিজের গাড়ি নিয়ে যদি আসো, কিছু জিনিস আমি বলে রাখি, নাহলে হয়তো পরে মাথা থেকে স্কিপ করে যাবে। এইসব ট্র্যাপে পড়ো না। ব্ল্যাক বুদ্ধা টাকা ডিমান্ড করার ওখানে একটা বিশাল ট্র্যাপ। অনলাইনে বুক করে এসো না, খালি জায়গা দেখে তোমরা হোটেল পেতে পারো। এর ব্যালকনি থেকে রাজগীরের যে পাহাড়টা, বিশাল ব্যালকনি, এখানটা এসে কিন্তু মন ভালো হয়ে গেল। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ভেরি গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। 1 জানুয়ারি 2026, রাত 3টে বাজে। কালকে মানে 31 ডিসেম্বরে সাডেনলি রাত্রিরে ডিসাইড হলো কোথাও বেরোনো যাক। ছেলের উইন্টার ভ্যাকেশন চলছে, আজকে বেরোবার প্ল্যান। কোথাও যাচ্ছি, ফ্রেশ হয়ে সকাল সকাল বেরিয়ে গেলে অনেকটা সিটি জার্নিটা সকালবেলা কভার হয়ে যায়। এর পরের জিনিসগুলো যেরকমভাবে রেকর্ড করবো সেরকমভাবে দেখাবো। এখন বাজে 5:40। এরকম ফগ এক্সপেক্ট করিনি রাস্তায়। এই দেখো, এইটা হচ্ছে জিরো ভিজিবিলিটি চলছে এখন। সামনে যদি ট্রাকটা না থাকতো আমাদের হয়তো দাঁড়িয়ে যেতে হতো। ট্রাকটা আছে বলে আমরা কোনো রকমে এগোতে পাচ্ছি। স্পিড লিমিট আমার 15-র কাছাকাছি চলে এসছে। আমরা যে কিভাবে যাচ্ছি একটু তোমার মুখটাও দেখিয়ে দাও। মানে বাইরের ভিজিবিলিটি জিরো, মাঝে মাঝে ক্লিয়ার হচ্ছে যখন একদম পুরো ক্লিয়ার, আর তারপরে যখন ফগ হচ্ছে এমন ফগ কিচ্ছু দেখা যাচ্ছে না। আশা করছি আমার এই এক্সপিরিয়েন্স তোমাদের অনেক কাজে লাগবে। এখন পারসনাথ ক্রস করছি আমরা। আমাদের মিডওয়ে ব্রেক হচ্ছে। এখন টাইম হয়েছে 10:15। মোটামুটি আমরা এখানে যেটা একটা বোর্ড দেখতে পাচ্ছি, পর্যটন স্থল সূর্যকুণ্ড ধাম বলে একটা লেখা রয়েছে এখানে। বিউটি দারুণ। মানে ঝাড়খণ্ডের রাস্তা, আমি তো আস্তে গাড়ি চালাই, সত্যি আমি সবার মতো তো জোরে গাড়ি চালাতে পারি না। আমার গাড়ি স্পিড 100-র নিচে নামছে না, মনে হচ্ছে যেন আরো স্পিডে যেতে পারে। এত বিউটিফুল রাস্তা। আর এখানে দাঁড়িয়ে মিড ডে ব্রেক, একটু কিছু বিস্কুট হলো। ভেবেছিলাম পৌঁছতে বিকেল হয়ে যাবে, কিন্তু আমাদের জিপিএসে দেখাচ্ছে আমরা 1:30টার মধ্যে পৌঁছে যাব। রোড কন্ডিশন এতই ভালো। কোথায় যাচ্ছি সেটা আগে পৌঁছোই, তারপরে ডিসক্লোজ করব। গাড়ির স্পিডগুলো দেখো, ঠিক আছে? গাড়ির স্পিড দারুণ রোড কন্ডিশন। তো তোমার রোড ট্রিপ কেমন লাগছে? ভালোই। সকালে যেমনি ঠান্ডা লাগছিল, এখন রোদ উঠতে প্রচন্ড গরম। আমি সোয়েটার সব খুলে ফেললাম। 5 মিনিটের শর্ট ব্রেক, এবার আমরা আবার জার্নি স্টার্ট করি। চলো। গাড়ি পুরো প্যাকড আপ, 3টে সুটকেস পেছনে রয়েছে। এটা হচ্ছে টুকটাক খাওয়ার আইটেম। এখন একটা মিষ্টির প্যাকেট বেরোচ্ছে। এইসব খেতে খেতে দারুণ এনজয় করতে করতে যাওয়া হচ্ছে। চা খেতে যদিও আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু এরকম লং জার্নিতে চায়ে মজা আসে না দারুণ? তাও ঝাড়খণ্ডের মতো এইরকম একটা সিনিক বিউটি। মেঘলা ওয়েদারের জন্য, মেঘলা না, ফগি ওয়েদারের জন্য দূরের বিউটি দেখা যাচ্ছে না অতটা। তো যেটুকু দেখা যাচ্ছে আমাদের
টাউনশিপ বাসীদের জন্য অনেকটাই চা বাড়ি থেকে বানিয়ে আনা হয়েছে। আমি একাই খাবো, সবকিছু অ্যারেঞ্জমেন্ট এইগুলোই। আরেকজন বলছিল খাবে না, সেও ঢেলে ফেললো, এটাই হচ্ছে ব্যাপার। আদা দিয়ে, চিনি ছাড়া আদা দিয়ে দারুণ জমে গেল। সকালে যখন বানিয়েছিলাম ভোরবেলা, তখন আদা দিয়ে বেশ ভাল লাগছিল। এখন রোদের মধ্যে আদাটা খুব একটা ভাল লাগছে না। এটা কোন ড্যাম সেটা জানি না, কিন্তু সিনিক বিউটিটা দারুণ লাগছে। রাত্রিরে যদি ফুল নাইট ট্রাভেল করতাম তাহলে এই বিউটিটা হয়তো মিস হয়ে যেত। দারুণ দারুণ। ধানবাদ থেকে যখন কোডারমার দিকে টার্ন নিলাম তখন এই ড্যাম পড়লো, এটার নাম ঝুমড়ি তালাইয়া ড্যাম। কলকাতা থেকে রাজগীর যাওয়ার 3টে পথ, একটা কোডারমা হয়ে, একটা গয়া হয়ে, আর একটা গিরিডি হয়ে। মেন রোড থেকে কোডারমার দিকে এবার আমরা কাট করে চলে যাচ্ছি। জায়গাটা হয়তো তোমরা বুঝতে পারছো, তবু আমি বলবো না। আর সামনে যে সিনিক বিউটিটা দেখতে পাচ্ছি সেটার একটা ভিউ তোমাদের দেখাই। এই দেখো, এখান দিয়ে ট্রেন লাইন চলে গেছে, এইখান দিয়ে সুন্দর রাস্তা, আর এখানে একটা ওয়াটার রিজার্ভার বিশাল বড়, দারুণ দারুণ সুন্দর, দারুণ সুন্দর। আমরা যাওয়ার সময় কোডারমা হয়ে গেলেও ফিরেছিলাম গিরিডি হয়ে। ঝুমড়ি তালাইয়া জায়গাটার নাম হয়তো অনেকেই শুনেছো, এটা হচ্ছে ঝুমড়ি তালাব। যেতে যেতে চোখে পড়লো প্রচন্ড ভিড়, চলো একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ছট পুজোর বিশাল একটা জায়গা। এটা পুরো ছট পুজো হয় এখানে, স্পেশালি এই জন্য এটা ফেমাস। আর ভিড়টা দেখো, মানে এখানে যদি এখন আমরা যাই মোটামুটি 2 ঘন্টা লেগেই যাবে। এবার আমরা প্রবেশ করলাম কোডারমা জঙ্গলে। এই জঙ্গলটা অনেকটা রাস্তা ধরেই পাবো, গুগল থেকে বলছি, নিজে কোনোদিন আগে আসিনি। এখানে রাস্তাটা কিন্তু খুব সুন্দর, মানে পুরো লেফট অ্যান্ড রাইট টার্নিং করতে করতে আমরা যাচ্ছি। আর ওই যে ব্যাংকিং কোণ বলে, সেই ব্যাংকিং কোণ হিসেবে কিন্তু রাস্তাটা বানানো। দেখো একটা হালকা কার্ভ আছে, আর পুরো একবার লেফটে একবার রাইটে, একবার লেফটে একবার রাইটে, এরকম ভাবে কার্ভ নিতে নিতে যাচ্ছি। ওভারটেক করাটা এখানে খুবই কষ্টকর, কারণ টার্নিং এ ওভারটেক লাইফ রিস্কের হতে পারে। এই কোডারমা জঙ্গল থেকে বেরিয়ে আসছি মোটামুটি 15-20 মিনিটের উপরে ড্রাইভ করে। আর তারপরে এত সুন্দর একটা বিউটিফুল সিন, যদিও আজকে একটু কুয়াশা তাই এতটা পরিষ্কার লাগছে না। যদি এটা বৃষ্টির সময় হতো, চারিপাশে সবুজে সবুজ, গাছগুলো না এই ট্রাক গাড়ি গিয়ে গিয়ে ধুলোতে পুরো ব্রাউন হয়ে গেছে। না হলে জায়গাটা কিন্তু খুব সিনিক বিউটি দিয়ে ভরা। আর আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন রাজগীর। বিশ্ব শান্তি স্তূপা 16 কিলোমিটার, তপোবন 31, আরো অনেক কিছু। এইখানেই ঘুরতে আসা রাজগীরের পাহাড়ের প্রথম দর্শন। হোটেলে এসে ঢুকে গেছি, দারুণ লোকেশন। এখানে এখন গাড়ি রেখেছি, ভেতরে গ্যারেজ আছে, সামনেই কিন্তু ভিউটা এই হোটেল। এটা হচ্ছে হিল ভিউ, পুরো এই পুরো হিল ভিউ। এই হচ্ছে হোটেলের আমাদের 2nd কি 3rd ফ্লোর, এখনো রুম রেডি হয়নি। এখন আমরা যে রুমটা এসেছি 2nd ফ্লোরের, অ্যাকচুয়ালি এদের রুমটা এখনো রেডি হয়নি। এখন বাজে 2টো, তো একটা রুম আমাদের দিয়েছে, যেটা আমরা রাত্রি 2টোর সময় বেরিয়েছি, 4টের সময় বেরিয়েছি। তো বাথরুমটা ইউজ করছি এখানে। তারপরে আমরা ব্যালকনি ভিউ রুমে শিফট করব। নিরিবিলি পরিবেশ, সুন্দর জায়গা। ভালো, গাছপালা রয়েছে চারিদিকে, সিটি থেকে অনেকটা দূরে, ফাঁকার মধ্যে, কনজাস্টেড নয়। পেছনের দিকে রুমগুলো হলে ওখানে পাহাড়ের ভিউটাও দেখা যাচ্ছে। এটা র্যান্ডম সার্চ, মানে গুগলে গিয়ে র্যান্ডম সার্চ করে পেয়েছি।
এখানে খাওয়া হচ্ছে এখন এখানের খাজা। ये गुड़ वाला है, ये गुड़ वाला मीठा दीजिए। एक ही चाहिए, एक ये एक नमकीन। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, হোটেলে চেক ইন করেছি, করার পর এখন তো মোটামুটি নমকিন है। 2:45 বাজে। তো ভাবছি নালন্দাটা ঘুরে নিই আজকে। এইটা যেটা নিলাম এটা হচ্ছে খাজা, 5 করে 10 টাকার দুটো নিল। খেয়ে দেখি যদি ভালো লাগে আর একটু খাবো। আর যেটা ব্যাড নিউজ যে গ্লাস রুট ব্রিজ অ্যান্ড নেচার সাফারির টিকিট 6 তারিখ অবধি ফুল অনলাইনে বুক হচ্ছে না, অফলাইনে মানে রাত্রি 2-1 সময় নাকি গিয়ে লাইন দিতে হচ্ছে, এটা হোটেল থেকে বললো। চলো আগে নালন্দা বিশ্ববিদ্যালয়টা দেখে আসি, তারপরে সন্ধ্যেবেলা দেখা যাবে কি ডিসাইড করি। আমরা এখন ঢুকে গেলাম নালন্দার ইউনিভার্সিটির রুইন্স ভগ্নাবশেষ দেখতে। এই হচ্ছে রাস্তা, নালন্দা খন্ডার। এখানে একটা বোর্ড রয়েছে দেখতে পাচ্ছ। আজকে 1 জানুয়ারি, ভিড় তো হবে এক্সপেক্ট করেছিলাম, কিন্তু ভুলে গেছিলাম 1 জানুয়ারি। যাই হোক, নালন্দার মেন গেট যেখানে টিকিট কাউন্টার আছে সেই অবধি পৌঁছানোর আগে কারোর কথায় কোনো কান দেবে না। কেন বলছি, গেলেই বুঝতে পারবে। প্রচণ্ড ভিড়। টিকিট কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ালাম, দেখলাম QR কোড লাগানো অনলাইনে টিকিট বুক করার জন্য, কিন্তু সেটাও ঠিকঠাক কাজ করছে না, কেন জানি না। তাই অগত্যা দাঁড়িয়ে অফলাইন টিকিটই কাটতে হলো এই ধাক্কামুক্কির মধ্যে। মানে ঠিক করছে লোকের ভিড়। আমরা এসে পৌঁছেছি নালন্দা ভগ্নাবশেষ দেখতে। কালকে বেরিয়ে আজকে অবধি এই প্রথম আদি খেলো। ওখান থেকে আমি একটু খেয়ে নিলাম, নিয়ে যা ভিড়, এখন নালন্দা ঘুরে দেখবো। ঢোকার মুখেই কিছু ছবি রয়েছে কিভাবে নালন্দা এক্সক্যাভেট হয়ে পেয়েছিল এক্সক্যাভেশনের, সেইগুলোর। আজকে নালন্দাতে প্রচণ্ড ভিড়। সত্যি কথা বলতে এত ভিড়ে এই হিস্টোরিক্যাল প্লেস দেখতে আমার ভালো লাগে না, যেখানে সবাই আসে পিকনিক করতে। আর আমি এসেছি আমার ইতিহাসকে দেখতে, আদিকে সেটা ফিল করাতে। ছোট্ট করে নালন্দার একটা হিস্ট্রি, এটা পড়া কিন্তু খুব দরকার। আজকে নালন্দাতে মানে লোকাল পাবলিকের অনেক ভিড়, এতটা ভিড় এক্সপেক্ট করিনি। মানে ধাক্কামুক্কি করে কমসে কম আজকে নালন্দাটা কমপ্লিট হয়ে গেল। 23-24 বছর আগে এখানে একবার এসেছিলাম দিদি জামাইবাবুর সাথে। তখনকার নালন্দা যা দেখেছি আর আজকে অনেক পরিবর্তন। জায়গাগুলো দেখলে সত্যি এটা ছিল সাধনা ঘর। আমি যতটা জানি, দেখো কি ছিল না ছিল সেটা পরের কথা, কিন্তু এই জায়গাগুলো দেখলে সেই পুরনো জিনিস কেউ না কেউ তো এখানে ছিল, সেইটা ফিল করাটা বেশি উপযুক্ত। নালন্দা ঘুরে দেখানো ভিডিওতে কতটা পসিবল আমি জানি না, বাট এই জিনিসগুলো দেখলে সত্যি আমাদের গৌরবময় ইতিহাসের কথা মনে পড়ে, ফিল করা যায়। এইগুলো এক একখানা রুম, মেডিটেশন রুম। এটা মেডিটেশনের জন্য। কি ছিল কেউ জানে না, কিরমভাবে সব রিস্ট্রাকচার অনেক কিছুই হয়েছে। বিধ্বস্ত আমি নালন্দা ঘুরছি সকাল 4টে থেকে ড্রাইভ করে, 3:45 বাজে নালন্দা এসে পৌঁছে। নালন্দার রুইন্স দেখছি, দেখাচ্ছি, রেকর্ড করছি ডিজিটাল ক্যানভাসে ভবিষ্যতে ধরে রাখার জন্য।
এই কুয়োটা যখন এসেছিলাম তখন আমিও দেখেছিলাম, জল আছে কিনা জানি না, দেখাই। বিশাল ডিপ কুয়ো। এটা বলে যারা স্টুডেন্ট তাদের রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা এখান থেকে জল। হ্যাঁ, আদিকে পাঠালাম ছবি তুলতে। নালন্দা এসেছিল, সেইটা তো স্মৃতি করে রাখতে হবে কিনা। ছবি তো উঠে গেল, ব্যাক টু বেস। নালন্দায় ভিড়, আর সেই ভিড়ে আমরা নালন্দা ঘুরে দেখছি। দারুণ লাগছে। কোনটা স্টুডেন্টের ঘর, কোনটা প্রফেসরের ঘর, কোথায় পড়াশোনা হতো মোটামুটি জানা আছে, আদিকে বোঝালাম। কিন্তু তার থেকে বড় কথা না, যে কোনো ইতিহাসের জিনিস দেখলে সেই জায়গাটাকে ছুঁয়ে দেখলে মনে হয় সেই পুরনো ফিলটা পাই আমি। এটা জানি না কারোর সাথে হয় কিনা, আমার সাথে হয়। ওই জন্য পুরনো জিনিস দেখতে আমার দারুণ লাগে। আগে যখন এখানে এসেছিলাম এত বাধ্যবাধকতা ছিল না। এই যে সিঁড়িগুলো দেখছো এর ওপরে উঠেও ছবি নিয়েছি আমি। সূর্যাস্ত আর 1 ঘন্টা বাকি, 1 ঘন্টা পরে মনে হয় বন্ধ হয়ে যাবে। অনেক কিছু ঘুরে দেখার আছে, অনেক কিছু। এটা হচ্ছে পুরো নালন্দার অনলি 5%, যেটা ঘুরে বার করা সম্ভব হয়েছে। বাকিটা এখনো অধরা আর অধরাই থেকে যাবে। হিস্ট্রি বুঝছে আমি জানি না, বাট এনজয় করছে এইটু, এটাই বিশাল। এইটা হচ্ছে যত এখানে স্টুডেন্টরা আসতো। যদি কেউ মারা যেত তখন তো আর প্লেন ট্রেন এসব কিছু ছিল না, তো এইখানেই তাদের সমাধিস্থল করে দেওয়া হতো। নালন্দার আবছা ইতিহাস সবাই জানে, তাই বেশি কিছু আর বললাম না। আর আদি মাকে রোড ক্রস করিয়ে আনবে, সেই জন্য আমাকে ভাগিয়ে দিল, দিয়ে মাকে রোড ক্রস করিয়ে আনছে। কিরে নিচেই ফেলে দিবি নাকি রে? হ্যাঁ, নিচে ফেলে দিলে বেশি কিছু নয়, 100 বছর পর আবার খুঁড়ে পেয়ে যাবো। আর এইখানটা দেখলে বোঝা যায় মাটির তলায় এখনও কত কিছু অধরা থেকে গেছে, যেগুলো অধরাই থেকে যাবে। নেমে গেছিস? আমি ভেবেছিলাম সকাল 4টায় যদি কলকাতা থেকে রওনা দিই রাজগীর পৌঁছতে প্রায় সন্ধে, কিন্তু একেবারেই সেটা নয়। রোড কন্ডিশন এত ভালো, দেখো এখনো সন্ধে নামেনি। আমরা রাজগীর পৌঁছে হোটেলে চেক ইন করে নালন্দা ঘুরছি। অনেক কিছু দেখার আছে, কিন্তু তার মধ্যেও দেখে যেটা সব থেকে বাজে লাগে, এই যে নিজের নামকে অমর করার জন্য এই একটা মরা প্রচেষ্টা। এই পুরো রুইন্স, এর নিচেও অনেক কিছু আছে, তার মধ্যে এই একটা গর্ত চোখে পড়লো। টানেলটা কিন্তু বেশ বড়। কত কিছুই না দেখার আছে এখানে, কত কিছুই না বোঝার আর অনুভব করার আছে এই পুরো নালন্দায়। আমি না এখনো অবধি ইটগুলোকে ছুঁয়ে দেখলাম প্রথম, আর এখানের কিছু এই ইটগুলো দিয়ে উপরে উঠছে। এইভাবেই হয়তো নালন্দার শিক্ষা ধ্বংস হয়ে গেছে।
কত কিছু দেখার আছে। বিশাল নালন্দা খুঁড়ে বার করেছে 5%, আর ওই দূরে শেষ স্তূপ, আর তারপরে দেখা যায় সব বাড়ি, বাড়ির নিচে সব আছে। হ্যাঁ দেখো এখানে কতগুলো, আমরা ওইটাই যাইনি, ওইখান থেকে এসে ওটাতে যেতে হবে, ওইটাতে যেতে হবে। এইটা দেখে নি, চলো এটা দেখে নি। এইটা এটা মেবি অ্যাকচুয়াল পুরনো স্ট্রাকচার, ওই জন্য এটাকে ঘিরে রেখেছে কোনো রকম রিনোভেশন ছাড়াই। আচ্ছা, আমি যেটা জানতে পারলাম এখানে বুদ্ধ ভগবানের মূর্তি ছিল, সেই মূর্তি আর নেই। এবার আমরা যাব ওই দিকটায়। এখানে যখন রুইন্স এক্সক্যাভেশনের কাজ হয়েছিল তখন এইগুলো ইউজ হয়েছিল, সেইগুলোও ডিসপ্লে করে রাখা আছে এখানে। সব কিছু মোটামুটি টাইম নিয়ে আসলে এই বোর্ডগুলো পড়ে করা যায়। এই যে এইটা আমি মনে আছে, আমি যখন গেছিলাম আমি দেখেছিলাম এই জায়গাটায়। এই প্রত্যেক পুরো 4-5টা হচ্ছে স্টুডেন্টসদের রুম, টিচার ফ্যাকাল্টি এখানে বসতো, আর এটা হচ্ছে একটা পুরো ক্লাস, মানে হোস্টেল ক্লাসরুম। আমি যেটা শুনেছি জানি, যতজন স্টুডেন্ট এই একটা পুরো, তাদের ফ্যাকাল্টি আলাদা, সব কিছু আলাদা। মাঝখানে হতো টিচিং ক্লাসেস এইখানে, মানে এখনকার মতো নয়, তখন ছিল ক্লাস একটা, তার টিচার আলাদা, তার ক্লাসরুম আলাদা, তার থাকার জায়গা আলাদা, অন্যটা আলাদা, এরকম আলাদা আলাদা ডিপার্টমেন্টস ছিল। সবটাই ইতিহাস খুঁড়ে বার করা, কতটা সত্যি কতটা মিথ্যে না আমি জানি, না কেউ জানে, এটাই হচ্ছে ব্যাপার। মা ছেলেদের ছবি তোলা চলছে, ওই যে ছেলে, এক একখানা ক্লাসরুমের এই ইটগুলো অনেকটা নতুন, রিনোভেট করে বানানো। এই রুম, এইসব রুম, এইসব হচ্ছে স্টুডেন্টসদের রুম। চল ওই দিকেও তো যেতে হবে, ওই দিকেও আছে অনেক কিছু আছে দেখার। এই দেখ, এইখানে টিচিং হতো, অনেক কিছু জিনিস পুরনোর সাথে নতুন মিশিয়ে দেওয়া হয়েছে। গুপ্ত যুগে খ্রিস্টীয় 5ম শতকে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আচ্ছা। এখানে স্টুডেন্টসরা হয়তো বসতো, ক্লাস নিত, অনেক কিছু হতো এখানে। ছুলে সেই ফিলিংসটাই আসে, কিন্তু এটা নতুন ইট ছুলাম না পুরনো ইট সেটা জানি না। ওই একটা স্ট্রাকচার, এই একটা স্ট্রাকচার, মাঝখানে একটা কুয়ো, চারপাশে স্টুডেন্টসদের থাকার জায়গা। এইটা একটা সেকশন, এইরকম এই পাশে আর একটা। চীন, তিব্বত, কোরিয়া, জাপান, শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বহু ছাত্র এখানে পড়াশোনা করতে আসতো। এখানে প্রত্যেকটা ক্লাসরুম কিন্তু মোর অরলেস একই রকমের স্ট্রাকচার। এইখানটা একটু অন্যরকম, এইখানে একটা কিছু বসার মতো জায়গা আছে, মেবি কোনো সিনিয়র ফ্যাকাল্টিস বা কিছু। বাট হ্যাঁ, এটা আমাদের হেরিটেজ, এটা আমাদের ঐতিহ্য ছিল, আবার তৈরি হয়েছে। এইখানেও একটা পুকুর, এখানেও একটা কুয়ো আছে, আর আদি চলে গেছে ওইখানে। এখানে একটা জিনিস দেখাবো, পুরনো রুইন্স, মানে পুরনো স্ট্রাকচার এখনো যেরকম খুঁড়ে বার করা হয়েছিল সেই রকমটা এখানে একটা রাখা আছে, যেইগুলোকে, এগুলো সবই রিকনস্ট্রাক্টেড। পাওয়া গেছিলো কীরকম সেটা যদি দেখতে হয়, এই যে তার উদাহরণ, পাওয়া গেছিলো কিন্তু এইরকম মাটির তলা থেকে সব এইরকম বেরিয়েছিল।
সেইগুলোকে রিস্ট্রাকচার করে সুন্দরভাবে আমাদের ভিজিটার্সদের জন্য দেখানো হয়েছে। এইরকম ভিজিটার্সও আছে যারা কেন আসে এখানে আমি বুঝে পাই না, কি করতেই বা আসে। ভাই আমাদের দেশের জিনিস, তোমার বাড়ির জায়গার জিনিস, বাড়ির পাশে আছে, এরকমভাবে নোংরা করো না প্লিজ। নালন্দার বিশাল গ্রন্থাগারে লক্ষ লক্ষ পুঁথি সংরক্ষিত ছিল, যা জ্ঞান ভাণ্ডার হিসেবে বিশ্ববিখ্যাত ছিল। কিন্তু এই মহান শিক্ষাকেন্দ্রের পতন আসে দ্বাদশ শতকের শেষ ভাগে। তুর্কি সেনানায়ক বখতিয়ার খিলজি ভারতের উত্তর পূর্ব অংশ আক্রমণ করার সময় নালন্দায় হানা দেয়। তিনি এটিকে একটি সামরিক দুর্গ ভেবে আক্রমণ করেন। আক্রমণের ফলে বহু ভিক্ষু ও পণ্ডিত নিহত হন। এবার ধীরে ধীরে যাওয়ার সময় চলে আসছে। কি আছে ওর মধ্যে? এটাই লাস্ট দেখা আমাদের। সব থেকে ভয়াবহ ঘটনা ছিল নালন্দার গ্রন্থাগারে অগ্নিসংযোগ। কথিত আছে এক বিপুল পরিমাণ পুঁথি ও গ্রন্থ সেখানে ছিল, যে আগুন কয়েক মাস ধরে জ্বলেছিল। এর ফলে শতাব্দীর পর শতাব্দী ধরে সঞ্চিত অমূল্য জ্ঞান চিরতরে নষ্ট হয়ে যায়। এই অগ্নিকাণ্ড কেবল একটি বিশ্ববিদ্যালয়ের ধ্বংস নয়, বরং মানব সভ্যতার এক বিশাল জ্ঞান ভাণ্ডারের অপূরণীয় ক্ষতি। আজও নালন্দার ইটে কান পাতলে শোনা যায় সেই জ্বলে ওঠার চিৎকার, আর চারিদিকে ছড়িয়ে থাকা তারই ছাপ। এই সেই আগুন জ্বলা ইটের এখনো ছাপ। ট্যুরিস্ট গাইডে নালন্দাতে আরও অনেক কিছু আছে, তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, এখানে এই ধ্বংসাবশেষ আর হিউয়েনসাং মেমোরিয়াল ছাড়া আর কিছুই দেখার নেই। কিন্তু আমরা আর হিউয়েনসাং মেমোরিয়ালটা দেখতে পেলাম না সময়ের অভাবে, কারণ সন্ধে ঘনিয়ে গেছিল আর ওখানে 5টায় সব বন্ধ হয়ে যায়। আর পাশে থাকা ব্ল্যাক বুদ্ধা, ওটা তো লোকাল পণ্ডিতদের একটা টাকা চাওয়ার ডেরা মাত্র। এবার আমরা পড়ে গেছি জল মন্দির, যেটাকে পাওয়াপুরি বলে। এটি জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এখানেই জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর ভগবান মহাবীর খ্রিস্টপূর্ব 527 সালে দেহত্যাগ করে মোক্ষ লাভ করেন। প্রাচীনকালে এই স্থানের নাম ছিল আশাপুরী। রাত্রির হয়ে গেছে, 7টার সময় বন্ধ হয়ে যাবে, এখন 6:30 বাজে, ওই জন্য একটু তাড়াহুড়োতে আছি। পাওয়াপুরী বা জল মন্দির, এটা ভগবান মহাবীর এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এই হচ্ছে পাওয়াপুরী জল মন্দির, এটা হচ্ছে ভগবান মহাবীরের সমাধিস্থল। ফগ নামা শুরু হয়ে গেছে, আর চারপাশে হচ্ছে বিশাল জলের পরীক্ষা। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, জুতো খুলে মার্বেলের ওপর হাঁটা। কথিত আছে মহাবীরের শেষকৃত্যে ব্যবহৃত চন্দন কাঠ ও ভস্য সংগ্রহের জন্য এত ভক্ত ভিড় করেছিলেন যে মাটিও তুলে নেওয়া হয়। সেই স্থানেই জল ভরে যায় এবং তার মাঝখানে নির্মিত হয় এই বিশাল জল মন্দির। 1 জানুয়ারি 2026-এ নালন্দা রুইন্স দেখা হলো, পাওয়াপুরী জল মন্দির দেখা হলো। আর এনার্জি নেই, একটা স্পেশাল ডিশ খাওয়া, পেটে কিছু পড়েনি, স্পেশাল ডিশ খেয়ে তারপরে ঘুম। জল মন্দিরের ঠিক উল্টো দিকে এই মন্দিরের কাজটা দেখো একবার। এইরকম কাজ এই মন্দিরটা এখন হচ্ছে, জাস্ট অপোজিট অফ এই জল মন্দিরের অপোজিট এই মন্দিরটা হচ্ছে। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, বাট আমি বাইরেটার একটা নিলাম ছবি, সূক্ষ্ম কাজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে। দেখো তোমরা, মানে এটা তো কিছুই নয়, এটা তো কিছুই নয়। মার্বেলের যে কাজ, এখনো মন্দিরটা হচ্ছে, এখনো এইগুলো হওয়া বাকি আছে, সব হওয়া বাকি, এগুলো এখনো হচ্ছে, এই সব হচ্ছে। মানে অবিশ্বাস্য রকমের সুন্দর মন্দিরের কাজ, সুন্দর মার্বেলগুলো। মানে দেখো কারুকার্যগুলো না দেখলে বিশ্বাস হবে না যে এরকম ভাবে এই লেভেলের মানে মূর্তিগুলো 3D এফেক্ট, অদ্ভুত সুন্দর। আমি এটা আমার মনে পড়ে গেল, মাউন্ট আবুতে আমি দেখেছিলাম দিলবারা টেম্পল, ঠিক
ওই লেভেলের কাজ, ভেতরের গম্বুজটা বিশাল বড়, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। এই মন্দিরের বাউন্ডারি ওয়ালগুলো দেখো, এত সুন্দর মন্দির আমি দেখিনি, সত্যি অদ্ভুত সুন্দর। রাত্রিরের ডিনার চম্পারন মটন। চম্পারন বিহারের একটি জায়গা যেখানকার এই প্রসেসে রান্না মাটনটা খুবই ফেমাস, আর আমি ফার্স্ট টাইম খাচ্ছি, দ্যাট টু ইন বিহার। আচ্ছা, এই চম্পারন চিকেনের মাটনের পিস বলছি 1200 টাকা কিলো, কিলো হিসেবে পাওয়া যায়, 600 টাকায় হাফ কিলো। আর যদি প্লেট হিসেবে নিই 160 টাকায় মাটনের প্লেট আছে, 2 পিস মাটন, এতটা গ্রেভি, রুটি কটা বললো, 5টা রুটি আসবে, আর 2 পিস মাটন দিয়ে এটা 160 রুপিস, আর না হলে ভাত। প্লেট হিসেবে নিলাম, যদি রিকোয়ারমেন্ট করে আরও নিয়ে নেবো। এটা আমাদের চম্পারন মিটের ফার্স্ট ডে ফার্স্ট এক্সপিরিয়েন্স। এই রেস্টুরেন্টে যাওয়ার জন্য আমি রেকমেন্ড করব না, কারণ আমরা লাস্ট দিনে খুঁজে পেয়েছিলাম বেস্ট চম্পারনের ঠেক। কাশ যদি আমরা প্রথম দিনই সেটা পেতাম, তাহলে আমাদের একদিন অন্য রেস্টুরেন্টে খেতে হতো না। এটা অচেনা টেস্ট, নতুন ধরনের টেস্ট, এরকম মাটনে আমরা অভ্যস্ত নেই। ভালো টেস্ট, ঝাল আছে, খুব স্পাইসি, মানে ভালো না খারাপ, ভালো, অবশ্যই ভালো। শুধু আমি তো বললে হবে না, এরা কি বলছে এটাও শুনি। চম্পারন মিট ইউটিউব ভিডিও অনেক কিছু দেখেছিলাম, বাড়িতে বানাবো ভেবেছিলাম, হাঁড়িও নিয়ে এসেছিলাম মাটি। আমাদের ওখানে এক্সপ্রেস ধাবাতেও শুনেছি চম্পারন বানায়, কিন্তু সেই চম্পারন মিট বিহারের রাজগীরে এসে ফার্স্ট টাইম খেলাম। দেখতে একদম ট্র্যাডিশনাল, যেরকম জায়গায় তৈরি হয় সেই রকম, দারুণ টেস্টি, দারুণ টেস্টি। এখানে যে এটা বানায় সে আমার বললো এখানে, যে এখানে অনেক জায়গা হয় না একটা হাঁড়ি আবার রিপিট হয়, এখানে কিন্তু সেই নয়। সেইটা দেখাবার জন্য আমি জিজ্ঞাসা করিনি, আমাকে নিজে নিয়ে এসে দেখালো। বসে বসে খাচ্ছিলাম, একেবারে এত হাঁড়ি তুলে এনে রেখে দেয়, তারপরে প্রত্যেকবার রিপিট। এটা হচ্ছে আজকে 1 জানুয়ারিতে 50 কিলো মাটন মানে হয়েছে এবং সেল হয়ে গেছে। হ্যাঁ, यही है मेन बनाने वाला। आपका नाम? मुकेश कुमार जी बनाते हैं। मैंने कुछ पूछा नहीं था, ये खुद आके अपना चीज़ दिखाया है कि एक हांडी एक बार यूज़ होता है, और इतना हांडी पड़ा हुआ है। और सच में बताऊँ टेस्टी, मैं तो पहले ही बता चुका हूँ टेस्टी है वीडियो में। थैंक यू। এইটা হচ্ছে চম্পারন, মানে চম্পারন মাটন, ফার্স্ট টাইম, দ্যাট টু ইন বিহার। আজকে 1 জানুয়ারিতে মানে রাত্রির অনেক হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চলে এসেছি, সেটাও তোমরা দেখলে। কিছু জিনিস আমি বলে রাখি, নাহলে হয়তো পরে মাথা থেকে স্কিপ করে যাবে। যখন নালন্দা রুইন্স দেখতে গেলাম, তখন ওখানে যদি গাড়ি নিয়ে আসো বা কিছু করে আসো, ওখানে অনেকে বলবে যে এখানে পার্কিং করে দাও, এখান থেকে মানে এটাই পার্কিং। নিজের গাড়ি নিয়ে যদি আসো, নালন্দার যেখানে মেন এন্ট্রেন্স, যেখান থেকে টিকিট কাটা হয়, সেই গেটটা যতক্ষণ না দেখতে পাবে তার আগে কোথাও পার্কিং করো না। সেই গেটটা ক্রস করে গিয়ে বাঁ হাতে বিশাল বড় একটা পার্কিংয়ের এরিয়া পাবে, ডান হাতেও আছে, সব 50 রুপিস করে নেয়, কিন্তু এরিয়াটা অনেকটা হিউজ, যেখানে তুমি আরামসে গাড়ি পার্কিং করতে পারবে। আর দ্বিতীয় কথা, ওখানে গিয়ে টোটো আছে, যারা বলবে আমি 7 পয়েন্ট ঘুরিয়ে দেখাবো, এখানে অনেক কিছু আছে, বিশেষ করে ব্ল্যাক বুদ্ধা, এইসব ট্র্যাপে পড়ো না। ওখানে নালন্দা আছে, ওখানে ইউএনসানের একটা মেমোরিয়াল আছে, সামনে একটা মিউজিয়াম আছে, এছাড়া আর কিছু নেই। ব্ল্যাক বুদ্ধা, যেটা একটা বলে রাখি, বিশাল বড় একটা ট্র্যাপ লাগলো আমার। পেছনের রাস্তা দিয়ে গিয়ে একটা নর্মাল মন্দির, সেই নর্মাল মন্দিরে একটা বুদ্ধার, যেটা ওখানে লোকেরা বলছে যে এটা নাকি নালন্দা থেকে পাওয়া সেই পুরনো বুদ্ধ। মেন হচ্ছে টাকা ডিমান্ড করার ওখানে একটা বিশাল ট্র্যাপ।
নিয়ে আসবে, এসে গাঁদা ফুলের মালা হাতে ধরিয়ে দেবে, মানে বিচিত্র রকমের ব্যাপার। আমি এটা বলবো এটা পুরোপুরি একটা বিশাল ট্র্যাপ। এইসব ট্র্যাপে পড়তে যেও না। পাওয়াপুরি সেইখানে একটু দূর আছে, নালন্দা বা রাজগীর থেকে অনেকটাই দূর, মানে মোটামুটি 17-18 কিলোমিটার দূর, টাইম লাগবে যেতে। আমরা ভাবছিলাম যেতে যেতে যে কেন আবার আসছি এতটা দূর, কিন্তু বিশ্বাস করো ওখানটা এবং ওর অপোজিটে একটা মন্দির তৈরি হচ্ছে, মার্বেলের মন্দির। আমার মাউন্ট আবুর দেখলে তো ভিডিওতে নিশ্চয়ই আছে, মাউন্ট আবুর যে দিলবারা টেম্পল যেরকম কারুকার্য, ঠিক সেই রকম লেভেলের কারুকার্য। মন্দিরটা মন ভরে গেল, মনে হলো আশা সার্থক। সত্যি কথা বলবো, আশা সার্থক ওই মন্দিরটা দেখে, যেটা এখনো কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে কতটা ভালো হবে সেটা বলে বোঝানো যাবে না। আর থার্ড যেটা, তোমরা যদি হোটেল অনলাইনে বুক করে আসো, তোমরা যদি রাজগীর এসে থাকো তাহলে তো ইটস ওকে, যদি না এসে থাকো অনলাইনে বুক করে এসো না, কারণ এখানে যে টাউনশিপটা, এটা সিটি নয়, এটা একটা টাউনশিপ, খুবই কনজাস্টেড যেখানে তোমার হোটেলসগুলো আছে। তো তোমরা যদি এখানে এসে হোটেল বুক করো, আমার মনে হয় বেটার হবে। একটু খালি জায়গা দেখে তোমরা হোটেল পেতে পারো, সেখানে থাকতে পারো। নালন্দার কাছাকাছি আমি বেশি হোটেল দেখতে পারলাম না, 2-3টে হোটেল আছে। রাজগীরে হোটেল রয়েছে। এখানে আমরা যে হোটেলটা রয়েছি, হোটেলটা বলবো না খুব একটা যে স্পেশিয়াস, খুবই ছোট রুম, বাট হ্যাঁ নিট অ্যান্ড ক্লিন। গরম জলের ব্যবস্থা রয়েছে, এই দেখো চায়ের কেটলি এই সব দিয়ে দিয়েছে। রুম নিট অ্যান্ড ক্লিন, দুখানা জলের বোতল, বাথরুমে গরম জল এবং হ্যান্ড ওয়াশ এটসেট্রা যা জিনিস, এবং স্টাফরা খুবই কোঅপারেটিভ। যখনই গিয়ে যা কথা বলছি খুব পোলাইটলি এবং খুব ভালোভাবে উত্তর দিচ্ছে। সব থেকে বড় কথা, এর ব্যালকনি থেকে রাজগীরের যে পাহাড়টা, এখন তো ফগি ওয়েদার তাই দেখা যাচ্ছে না, আদারওয়াইজ পুরো খালি জায়গা। মেন রাজগীর থেকে 1-2 কিলোমিটার দূরে হবে, বাট এর যে সিনিক বিউটি, যদি বর্ষাকালে তোমরা আসো বা যখন পাহাড় পুরো ক্লিয়ার দেখা যায়, আমি বলছি এই ব্যালকনিতে বসে যদি থাকো না রাজগীরে, 2-3 দিন আরামসে কেটে যাবে। এই রকম, আমি কিন্তু রুম বলছি না, রুম কেরম, রুম পরিষ্কার বাট ছোট রুম, ছোট অনেকটাই ছোট রুম, বাট নিট অ্যান্ড ক্লিন, সব কিছু ভালো। যেটা বলছিলাম, এইটা হচ্ছে ব্যালকনি। দেখো আমি কর্নার রুমটা নিয়েছি, এখানে উইদাউট ওয়ান সাইডেড ব্যালকনিও আছে, যেটা আমি সকালে দেখালাম। এইখানে এটা কর্নার ব্যালকনি, এতটা ব্যালকনি, অনেকটা বিশাল ব্যালকনি। আর এই যে জায়গাটা দেখছো, এই যে পেছনের, এইটা কিন্তু পুরো ওখানে একটা, এইটা দেখছো এর ওপর দিয়ে, মানে এই হাইট অবধি কিন্তু পুরো পাহাড়, এখান থেকে পুরো পাহাড়। দারুণ, দিনের বেলা দেখলে তোমরা বুঝতে পারবে। এই জন্য এই জায়গাটা কিন্তু খুবই খুবই ভালো। আর চারপাশটা পুরো খালি, মানে গ্রিন। আমি যখন রাজগীর ক্রস করে আসছিলাম তখন এতটাই কনজাস্টেড লাগছিল, এখানটা এসে কিন্তু মন ভালো হয়ে গেল। ভোর 4টে, চারপাশ তখনও ঘুমিয়ে, গাড়ির হেডলাইটের আলোয় সামনে শুধু লম্বা রাস্তা। শুরু হয়ে গেল আমাদের রাজগীরের যাত্রা। রাস্তাগুলো মসৃণ, শান্ত। ঘন্টার পর ঘন্টা কেটে গেল অজান্তেই। দুপুর 1:30টার মধ্যে পৌঁছে গেলাম রাজগীরে। চেক ইন তো 12টার মধ্যেই, তাই সময় নষ্ট নয়, বরং সময়টা নিজের মতো করে পাওয়া। এই যাত্রা শুধু একটা ভ্রমণ নয়, এটা স্মৃতির সাথে বর্তমানের মেলবন্ধন। একটা পুরনো রাজগীর আর একটা নতুন রাজগীর, দুটোর মাঝখানে দাঁড়িয়ে থাকা আমি। রাজগীর বদলেছে, কিন্তু তার শান্তি আজও একই আছে।